আমরা শ্রীমৎ স্বামী যোগানন্দজি মহারাজের জীবনেতে প্রবেশ করব ঠাকুরের ইচ্ছায় সেটি শুনব। সেখানে আমরা দেখব যে মহারাজের যে জীবন সেইটা কিরকম আছে। আমার নিজের মনে আছে যে আমি যখন গিয়েছিলাম, আপনারা অনেকে হয়তো YouTube এ দেখেছেন সেই ভিডিও, দুবাইতে। তো ওইখানে হলো কি যে গেলে যেমন হয় আপনাদের ওখানেও কলকাতা থেকে গেলে বা যিনি কিনা কোনো একটা বিষয় নিয়ে কথা বলছেন হয়তো সেটা শুনতে অনেকের ইচ্ছে আছে। আমার মনে আছে যে ওখানে যখন বিভিন্ন লোকের বাড়ি হয়তো কারো বাড়িতে ব্রেকফাস্ট হলো, কারো বাড়িতে সন্ধ্যাবেলা একটু আলোচনা হলো। এরকম সব যখন চলছে, আসার আগের দিন বোধহয় ব্রেকফাস্টের জন্য একজন ভদ্রলোকের বাড়িতে গিয়েছিলাম। তিনি বা তার পরিবারের মানুষ হয়তো এটা পরে শুনবেন যখন এইটা সোশ্যাল মিডিয়াতে আপলোডেড হবে। তা সেখানে শ্রীযুক্ত অপূর্ব ভট্টাচার্য এবং তার পরিবার। তো সেখানে গিয়ে সব ব্রেকফাস্ট যখন হচ্ছে তখন আ ওই ভদ্রমহিলা আরকি শ্রীমতী ভট্টাচার্য, তিনি বললেন যে, "আচ্ছা আপনারা" আমি আর বাবা তো গিয়েছিলাম। বলল যে, "আপনারা কালকে চলে যাচ্ছেন?" বললাম, "হ্যাঁ।" বলছে, "এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন আর আমরা সত্যিই কিছু দেখিনি বা দেখার কথা মানে পরিকল্পনাও করিনি। ডেজার্ট সাফারি এটা ওটা দেখি। তো অত কম সময়ের মধ্যে চলে যাচ্ছে তাড়াহুড়োটা কি?" তো তখন আমি ওই ব্রেকফাস্ট খেতে, খেতেই বলেছিলাম যে, "কি করে বোঝাই যে উনি কতটা এই ব্যাপার সম্পর্কে অবহিত আছেন জানি না তো।" আমি বললাম যে, "এই যে শ্রীরামকৃষ্ণের যে এই পার্ষদ যারা তাদের মধ্যে স্বামী যোগানন্দজি আছেন না? উনার মার্চ মাসে এরকম ইয়ে আছে, তিথি পুজো আছে সেইজন্য।" আবার ভাবছি তিথি পুজো ব্যাপারটাও সম্পর্কে উনি কতটা অবহিত। তখন সেই ভদ্রমহিলা আমাকে অবাক করে দিয়ে বলেছিলেন, "ও যোগানন্দ মহারাজ না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই যিনি মায়ের দীক্ষিত আর ওই শ্রীরামকৃষ্ণের সন্তানদের মধ্যে সবচেয়ে আগে চলে গেছিলেন?" আমি তখন আপনাদেরকে বলি যে বাস্তবিক খুব অবাক হয়ে গিয়েছিলাম। কারণ প্রসঙ্গটা যে এইদিকে গড়াবে সেটা সেই ভদ্রমহিলার জানা ছিল না। হঠাৎ করে এই কথাটা আসাতে এবং তার এটা স্পষ্টভাবে মনে আছে, তখন মনে হয় যে আমি তো দুবাইতে গিয়ে ছোট বয়স থেকে যে এইসব প্রচার করে এসেছি তারপর ওরা জেনেছেন তা তো আর নয়। সুতরাং যেটা বলা হয় যে শ্রীরামকৃষ্ণের ভাব নিজস্ব গতিতে ছড়ায় এবং সেইটা এই যে তপনবাবুরা এবং অন্যরাও যারা এই মিটিং এর মধ্যে রয়েছেন তারাও নিজের জীবনের অভিজ্ঞতায় জানেন যে কোন একটা আকর্ষণ, সেই আকর্ষণে মনে হয় যে আরো সব দেখি, নানান জায়গা আরো সব পড়ি এবং পড়তে, পড়তে ঐরকম ভাবেই মনের মধ্যে সব থেকে যায়, যেখান থেকে অফ হ্যান্ড কেউ যোগানন্দ মহারাজের সম্পর্কে যা বলছেন, তার জীবনী বলতে গেলে ওই দুটো পয়েন্ট উল্লেখ না করলে অসম্পূর্ণ থেকে যাবে। তো সেটা তার মনের মধ্যে রয়েছে। এই যে এই জীবনগুলোর এত প্রভাব, অথচ এমনিতে দেখতে গেলে আমরা আজকাল যে ভাষাটা ব্যবহার করি যে লাউড নয় জীবনটা। কিছু জায়গায় বিরাট কিছু ঘটছে। তার দ্বারা লক্ষ, লক্ষ লোক কি তখনকার দিনে হাজার, হাজার লোক প্রভাবিত হচ্ছেন, এটা ওরা কিচ্ছু নেই। একদম লাউড নয়, ভেরি সাইলেন্ট। তো সেই যে জীবন সেটা কোথায় অন্য দেশে পাড়ি পাড়ি দিচ্ছে এবং মানুষের হৃদয়ে স্থান নিয়ে রাখছে, তার থেকে বোঝা যায় যে এর মধ্যে কিছু একটা আছে যেটা আমরা অন্যভাবে যেটাকে বলি যে কালোত্তীর্ণ। কালকে অতিক্রম করে যায়। কাল এগুলোকে ইরেজ করে দিতে পারে না। শ্রীরামকৃষ্ণ যাদের অল্প কয়েকজনকে বলেছিলেন যে ঈশ্বরকোটি, ঈশ্বরকোটি বলে নির্দেশ করেছিলেন। মানে একেবারে ঈশ্বরের আপনজন। তো সেই ঈশ্বরকোটি যাদেরকে বলেছেন, আপনজনটা আমরা আমাদের মতো করে বললাম, আরো শাস্ত্রীয় ব্যাখ্যা আছে। তো এইরকম যে অল্প কয়েকজনকে ঈশ্বরকোটি বলেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন যোগানন্দজি মহারাজ এবং তার আগের নাম যোগীন্দ্রনাথ রায়চৌধুরী। কলকাতা এই যোগীন্দ্রনাথ রায়চৌধুরী এদের রায়চৌধুরী পরিবার, এটি হচ্ছে চৌধুরী রায়চৌধুরী, হ্যাঁ? এরকম ভেরিয়েশন রয়েছে। তো কলকাতার যারা প্রতিষ্ঠাতা সাবর্ণ রায়চৌধুরী বংশ, সেই বংশেরই ছেলে তিনি। কিন্তু তারপর যা হয় তারপর শাখা-প্রশাখা নানান রকম তাদের হয়ে গেছে এবং দক্ষিণেশ্বরে একটা আছে। এবারে জমিদার মানে কি বিরাট বড়লোক, হ্যাঁ? সে পয়সাকড়ি ছিল কিন্তু পয়সাকড়ি আপ অ্যান্ড ডাউন ও গেছে। তার সঙ্গে মহারাজের জীবনের কিছু একটা সম্পর্কও আছে। তার বাবা নবীনচন্দ্র চৌধুরী যিনি জমিদার মানুষ হয়েও বিষয় বিমুখ ছিলেন। যোগানন্দজি মহারাজের জন্ম হচ্ছে দক্ষিণেশ্বরে ৩০শে মার্চ ১৮৬১ খ্রিস্টাব্দে এবং সেটি চান্দ্র ফাল্গুন কৃষ্ণা চতুর্থী তিথি। এ বছরে ৭ই মার্চ আসছে, ৭ই মার্চ শনিবার। সেই দিন হচ্ছে মহারাজের পূর্ণ জন্মতিথি। আপনারা যারা শুনছেন তাদেরকে বলাও রইল যে দক্ষিণেশ্বরে আমাদের বাড়ি থেকে তো খুবই কাছে। আমরা প্রতিবেশী সেই অর্থে আরকি। আর মহারাজের বংশধর সেখানে রয়েছেন। অতএব ৭ই মার্চ যারা ভারতে আছেন তাদের পক্ষে সম্ভব হলে তারা অবশ্যই চলে আসবেন। আর যাদের পক্ষে সম্ভব নয় তারা YouTube এ লাইভ কভারেজও হবে। সেটা নজর রাখলে জানতে পারবেন। মহারাজের বাড়ি থেকে সেটি হবে। আম এই যে ছোট বয়সে যোগীনের যে জীবন সেটাতে দেখা যায় যে জপ, ধ্যান, পুজো পাঠে আগ্রহ রয়েছে। আর মাঝে, মাঝে তার মনে হতো যে এ কোথায় এসেছি? আমি তো এখানকার লোক নই। তাহলে কোথাকার? তার মনে হতো যে তারাদের যে সুদূর রাজ্য, রাত্রির আকাশে যেরকম দেখা যায়, মহারাজের মনে হতো যে সেইখানে তারাদের সুদূর রাজ্যে তারার মালা পরে সব বসে আছি। আর আমার সঙ্গী সাথীরা সব ওইখানেই আছে। এটা ছোট বয়সে তার মনের ভাব। তারপর যখন পৈতে হলো, পৈতে হতে আরো বেশি করে পুজো আচ্চায় মন গেল। আর রামায়ণ মহাভারত খুব পড়তেন। তা এই ছোট বয়সের কথাটা হচ্ছে খুব সিগনিফিক্যান্ট যে ওই মনে হচ্ছে যে আমি এখানকার নই। ওই তারাদের রাজত্বে আমার জায়গা। এই পৈতের পর যে মনটা পরিবর্তিত হয়ে গেল সেইটে তারপর কন্টিনিউ করল। ইন দ্যা মিন টাইম কি হলো যে ওর পিতৃদেব আমরা একটু আগে শুনেছি যে নবীনচন্দ্র চৌধুরী মহাশয় তিনি
আ দক্ষিণেশ্বর মন্দিরে যাতায়াত করতেন। খুবই কাছাকাছি। তো তিনি ওই শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলেছেন। কিন্তু বালক যোগীন তো আর চেনে না অত কিছু। শুনেছে যে একজন কেউ বিখ্যাত বড় সাধু আছেন এরকম। তো একদিনকে গেছেন দক্ষিণেশ্বর মন্দিরেতে, গিয়ে দেখছেন যে সেইখানে বাগানেতে একজন তার একটা ফুল দরকার হয়েছে, তাকে বলছেন যে পেড়ে দেবে? মানে সত্যি কথা বলতে মালি বলে ভেবেছেন। যে বাগানের দেখভাল করে। তো তিনিও কিছু না বলে অম্লান বদনে পেড়ে দিয়েছেন। এর কিছুদিন বাদে আবার বাচ্চা ছেলে আবার মন্দিরে ঘুরতে, ঘুরতে একসময় গিয়ে পড়েছে ঠাকুরের শ্রীরামকৃষ্ণের ঘরের কাছে। খুব চমৎকার এই দৃশ্যগুলো। যে স্ট্রে ওয়ান্ডারিংস যেরকম বলে আরকি, যে ঘুরছে। ঘুরতে, ঘুরতে ঘরের সামনে গিয়ে দেখছি আরে! এ তো অন্যরকম ব্যাপার। ঘরের মধ্যে সব অনেক লোকজন। আর দক্ষিণেশ্বর মন্দির একটু আগেও আমরা আলোচনা করছিলাম যে সেই সময় লোকজন খুব কম তো। কিন্তু এই গিয়ে দেখছি যে ও বাবা! ঘরের মধ্যে এক ঘর লোক। আর এ কি? ওই এর উপরে চৌকির উপরে যে বসে আছে, এ মা! তাকেই সেদিনকে বলেছিলাম ফুল তুলে দিতে। তো দেখে তো সে ছেলে কাঠ হয়ে রয়েছে। আর উনি যা বলছেন ওই চৌকির উপরে বসে আর লোকগুলো সব শুনছে তো। তখন বাইরে পুরো আটকে গেছে, কাঠ হয়ে গেছে। এই সময় একজন লোক বেরিয়েছে। বোঝো? লোকে বলে যেখানে বাঘের ভয়। তো এই সময় একটা লোক বেরিয়েছে, একজন লোক। বেরিয়ে এসে তিনি বলছেন যে উনি বললেন, "বাইরে যারা আছে তাদের ভেতরে নিয়ে এসো।" এখন আমাদের স্কুলে-টুলে অনেক সময় হয় না যে, "এই তুই বলতো?" বললে যাকে বলেছে সে দেখতে পেয়েছে তাড়াতাড়ি মাথা নিচু করে ফেলে যে, "না লেট মি বিলিভ যে আমাকে বলেনি। আমার আশেপাশে কাউকে বলেছে।" তারপরে আবার বলে, "এই তুই মাথা নিচু করলি কেন? তোকেই জিজ্ঞেস করছি।" এ তো আমাদের অভিজ্ঞতায় আছে। তো যোগিনও প্রিজুমেবলি ওই ডানদিক-বাঁদিক দেখে নিয়েছেন যে আর কাকে? ওদের কেউ নেই তো। তাহলে বাইরে যারা আছে তাদের ভেতরে নিয়ে এসো। তখন গুট করে সে বাচ্চা ছেলে ভেতরে ঢুকেছে। ঢুকতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি তো বুঝতেই পারছেন এই সেই ছেলে। তার সঙ্গে এত ভালোবেসে ব্যবহার করছেন। আর ওই ভগবানের প্রসঙ্গ হচ্ছে সেইসব চলছে। তারপরেতে তাকে জিজ্ঞেস করলেন যে, "তুমি কে? কোথায় থাকো?" তখন দক্ষিণেশ্বরের ছেলে তো পরিচয় দিয়েছে। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে, "তবে তো তুমি আমাদের চেনা ঘর গো। তোমাদের বাড়িতে আমি তখন কত যেতুম।" মানে উনার আগের মানে আরো কম বয়সী। "তোমাদের বাড়িতে আমি তখন কত যেতুম। ভাগবত, পুরাণ প্রভৃতি শুনতুম। তোমাদের বাড়ির কর্তাদের ভিতর কেউ আমাকে বড় যত্ন করতেন।" বলে অন্যদেরকে দেখিয়ে বলছেন, "এঁরা দক্ষিণেশ্বরের সাবর্ণ চৌধুরী। এদের প্রতাপে সেকালে বাঘে গরু তো একসঙ্গে জল খেত।" তো বাচ্চা ছেলের কাছে যদি পরিবারেরও মাহাত্ম্য বলে তার তো বেশ ভাল লাগবে। মানে তার ভাল লাগবে মানে কি একদম সে গলা দিয়ে প্রায় ঢোক গিলতে পারছিলেন না হয়তো ভয়ের চোটে, এখন সব নরমাল হয়ে যাচ্ছে। তা এবারে তিনি বালক যোগিনকে বললেন যে, "জানাশোনা হলো, বেশ হলো। এখানে যাওয়া আসা করো। মহৎ বংশে জন্ম। তোমার লক্ষণ বেশ সব আছে। বেশ আধার। খুব হবে।" এই খুবের পর ব্র্যাকেটে বইতে লেখা আছে যে ভগবৎ ভক্তি। তো ঠাকুরের বলার ভঙ্গি ওরকমই ছিল। আর বললেন, "এখানে যাওয়া আসা করো।" কি সুন্দরভাবে ইন্সপায়ার করা। যে একজনের ভেতরে যেটা তা সবাইকে কি তিনি ওরকমভাবে বলেছেন? সবাইকে বলেননি। কিন্তু যার ভেতরে ওইটা খুব বিকাশের অপেক্ষায় তাকে বলছেন যে, "তোমার লক্ষণ বেশ সব আছে।" এটা ঠিক টিচারের মতো। যে কেউ যদি বোঝেন যে একজনকে দিয়ে গান হবে বা একজন টিচার বলছেন একে দিয়ে অঙ্ক হবে, তখন তাকে একটু ইন্সপায়ার করা যে, "বাহ! এটা করে দিলে বেশ তো। চট করে দিলে। তোমার কিন্তু অঙ্কে মাথা আছে। একটু যদি কনসেনট্রেট করো, একটু সময় দাও, অনেক দূর যাবে।" আর বেশি কথার দরকার নেই। ওইটাতে তাকে খুব টানবে। এখানে বলছেন, "মহৎ বংশে জন্ম, তোমার লক্ষণ বেশ সব আছে। বেশ আধার, খুব হবে।" এবারে যোগীন মহারাজ কি করলেন যে তিনি প্রবেশিকা পরীক্ষা যে দিলেন, তারপরে আর লেখাপড়া করতে চাইলেন না। ওই মনটা অন্যরকম হয়ে গেছে তো। কিন্তু বাড়িতে আর্থিক অবস্থাটা কিন্তু খুব একটা সুবিধের ছিল না। ওই যেটা আমরা বলছিলাম যে তখন জমিদারির নানান রকম ব্যাপার যায়। তো তখন সুবিধা ছিল না, তাহলে কি হবে? ছেলে চাকরি করবে কি করে? আর বেশি পড়াশোনা করেও নি। এই সময় কানপুরে তার মেসো মশাই ছিলেন। তো তার কাছে পাঠিয়ে দেওয়া হলো। হয়তো সেই সময় ওখানে কিছু জব ছিল-টিল এরকম হতে পারে। তো কানপুরে তার কাছে পাঠিয়ে দেওয়া হলো। এবং তখন তার বয়স ২৩। ২৩ বছরে চাকরির সন্ধানে পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু সেইখান থেকে দেখা গেল সেখানে গিয়ে যে তার মন আরো উড়ু হয়ে গেছে এবং সেই মেসোমশাই তিনি বাড়িতে আবার জানালেন যে, "এর লক্ষণ সুবিধার নয়। এর পড়াশোনার দিকে মন নেই, চাকরির দিকে মন নেই।" তখন বাড়িতে বলে তাহলে প্রমাদ গুনলেন। প্রমাদ গুনলেন এবং বললেন যে, কিছু একটা ব্যবস্থা করতে হবে। তখন টেলিগ্রাম গেল। টেলিগ্রাম গেল, হয়তো লেখা ছিল মানে বাড়িতে শরীর খারাপ। আগেকার দিনে যেরকমভাবে টেলিগ্রাম লেখা থাকতো, শরীর খারাপের কথাই বলা ছিল। অ্যা ওয়ার্ডিং গুলো জানা নেই। তো সেটা দেখে যোগীন মহারাজ তাড়াতাড়ি করে কলকাতায় ফিরলেন। কলকাতায় ফিরে দেখছেন বাড়িতে এসে যে একটা তো মানে বুক দুর অবস্থা নিয়ে এসেছেন। এসে দেখেন কোথায় কি সব উৎসবের পরিবেশ একেবারে। আমি বলি, "কি?" তারপর দেখা গেল যে তার বিয়ের ব্যবস্থা হচ্ছে। তখন তো তার উনার মাথার উপর বাজ ভেঙে পড়ার অবস্থা। তখন সে সাংঘাতিক রকমের একেবারে অতি অল্প সময়ের মধ্যে নানান ঘটনা ঘটতে আরম্ভ করল এবং তখন উনি তো কিছুতেই রাজি নয়। সে নানান এরা বোঝায়, উনি না করেন। তারপর ওর মাতৃদেবী তিনি বললেন যে, "তোমার বাবা কথা দিয়ে ফেলেছেন কন্যাকর্তাকে।" এই তখনকার দিনের তো কন্যাকর্তাকে কথা দিয়ে ফেলেছেন এইটি বলতে তার দেখা গেল কোন উপায় নেই। তিনি রাজি হলেন। রাজি হয়ে বাসর ঘরে যখন ঢুকছেন তখনও ভগবানের নাম করতে ঢুকছেন। এমনিতে হাস্যকর মনে হতে পারে। কিন্তু এই জীবনগুলো তো অন্যভাবে দাগ কেটে যায়। তো আ এরকমভাবে তিনি ঢুকলেন। করে তারপর সংসার জীবন চলছে। এর মধ্যে হলো কি যে উনি ভাবলেন যে আর রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে গিয়ে আর লাভ নেই। কারণ এর বিবাহিত জীবনে ঢুকেছেন। ঠাকুরের কাছে আগে কিভাবে গিয়েছিলেন আর এখন যতই অবস্থার চাপে পড়ে হোক আর গিয়ে কাজ নেই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি করলেন যে নানানভাবে খবর দিতে থাকলেন যে যোগিনকে আসতে বলো। তা সে আর আসে না।
তারপরে উনি একজনকে দিয়ে খবর পাঠালেন যে কিছু পয়সা খাজাঞ্চির কাছ থেকে নিয়েছিল সেগুলো তো বুঝিয়ে দিল না। এইটা যেই কানে গেছে, তখন উনি ভাবলেন না এইটা বাড়াবাড়ি হয়ে গেল। ও পয়সার জন্য ডাকাডাকি, যাবো গিয়ে সমস্ত বুঝিয়ে দিয়ে চলে আসবো বলে হনন করে চলে গেছেন। গিয়ে ঠাকুরকে গিয়ে বলছেন পয়সা। ঠাকুর বলছেন সে হবেক্ষণ। কি ব্যাপার? কি বৃত্তান্ত? করে তারপরে বিয়ের কথা এলো। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, "বিয়ে করেছিস তা কি হয়েছে? এই যে আমি বিয়ে বিয়ে করেছি। বিয়ে করেছিস তা ভয় কি?" বলে নিজের বুকে হাত রেখে বলছেন, "এখানকার কৃপা থাকলে একটা কি, লাখটা বেতেও তোর কিছু করতে পারবে না।" এই। তাহলে ওই যে আমরা একটু আগে কথামৃত প্রসঙ্গে দেখছিলাম ঐরকম। যে এমনিতে ওরকম বসে আছেন, ফুল তুলে দিচ্ছেন, তারপরে কোন মাইন্ড করছেন না যে অনেকে তো হয় যে, "এই তোমার সঙ্গে সেদিন দেখা হয়েছিল না?" একটু বলে আরকি একটু হালকা করে কান মলে দিলাম যে, "তুমি আমাকে কি ভেবেছিলে?" কিন্তু ওরকম কিচ্ছু নয়। এই যে এত সরল সিধে-সাদা মানুষ, গ্রামের মানুষ হলে যেমন হয়, সেই তিনি কিন্তু নিজের বুকে হাত রেখে বলছেন, "এখানকার কৃপা থাকলে একটা কি, লাখটা বেতেও তোর কিছু করতে পারবে না।" এই ডিভাইন অ্যাসারশন এইগুলো মাঝে, মাঝে ফ্ল্যাশ করছে। লাখটা বিয়েতেও তোর কিছু করতে পারবে না মানে? তার মানে তোর মন সংসারের দিকে নামিয়ে দিতে পারবে না। সেটা কাকে বলছেন? যার কিনা ঐরকম অবস্থা। ওই যে ভাবছিলাম অন্যদেরকে এরকম কেন বলবেন? সে বিয়ে করেছে, করেছে। কিন্তু এর যেহেতু মনটা অন্যদিকে এবং he has been coerced into this circumstance তো তাকে বলছেন যে যদি কৃপা থাকে তাহলে লাখটা বিয়েতেও তোর কিছু করতে পারবে না। এই একদম অ্যাসার্ট করছেন। করে বললেন যেটা সেটাও অসামান্য, অসামান্য একেবারে। এরকম পাওয়া যায় না। ভবিষ্যতেও হবে কিনা জানি না। তোর যদি সংসারে থাকতে ইচ্ছে হয় তো বলিস। আ বলে বললেন যে, তো বলিস তাকে এখানে নিয়ে আসিস। এমন করে দেব যে সে তোর সংসার পথে বিঘ্ন হবে না। আর যদি সংসার করতে না ইচ্ছে হয় তো বলিস, তোর মায়া মমতা সব খেয়ে ফেলব। তো তো এই যে ১ম কেন তাছাড়া বলছি যে এরকম কেন বলছিলাম যে আর হবে না? যে একজন পরমহংস তিনি বলছেন যে, "যদি তোর সংসার করতে ইচ্ছে হয় তো বলিস।" কত মানে ভালোবাসার জায়গা থেকে এটা বলা। যে বাবা-মা যখন বলে না যে, "দেখ লেখাপড়াটা করতে বলছি, কিন্তু তুই যদি সাধু-টাধু হতে চাস তাহলে কি বলব বল? তাহলে হবি।" এইখানে সেরকম একটা জায়গা, একটা অদ্ভুত ভালোবাসা যে তোর ইচ্ছেই হবে, তোর ইচ্ছেই থাকবে। তা এখানে উল্টো দিক থেকে হচ্ছে তোর যদি সংসারে মানে অবিবাহিত থাকলেই হতো, কিন্তু যদি সংসার করে ফেলিস যখন যদি ইচ্ছে হয় তো বলিস। বলে বলছেন যে, এমন করে দেব মানে? এমন করে দেব মানে তোর ধর্মপথের সঙ্গী হবে। কোন তোকে বাধা দেবে না।" কি অপূর্ব ভালোবাসা ভাবা যায় না? কি আর যদি ঝামেলায় সংসার পড়েছো? হ্যাঁ? আমি বলছি কি ঝামেলায় পড়েছে ভদ্রলোক। আরই সর্বনাশ! সাংঘাতিক রকমের। যে একে এর সঙ্গে মানে প্রতিবাদও করা যাবে না, ইগনোরও করা যাবে না। জাস্ট অ্যাকসেপ্ট করতে হবে। হ্যান্ডস ডাউন। কিচ্ছু করার নেই। তো আর যদি সংসার করতে না ইচ্ছে হয় তো বলিস তোর মায়া মমতা সব খেয়ে ফেলবো। তখন তখন যোগীন মহারাজ আর কি বলেন তিনি সব বুঝতে পারছেন কিন্তু মাঝে, মাঝেই খচমচ করে উঠছেন যে তখন ওই মশাই গলাটা খুব ছিল। মশাই ওই পয়সাগুলো বলে ঠিক আছে যাক। বলে সে শেষের দিকে যখন সে চলে আসছে then he was a transformed man কিন্তু তাও বলছে নিয়ে গেছে তো বলছে মশাই ওই পয়সাগুলো বলছে ওই ভাঙা টিনের বাক্সে রেখে দিন। বলে এরকমভাবে তিনি যোগিনকে নিয়ে এলেন এবং তখন থেকেই দেখা গেল যে যোগিনের ঘন, ঘন যাতায়াত বাড়ল এবং আ বোঝাই যায় যে বাড়ির আপত্তি-টাপত্তি সত্ত্বেও তিনি শ্রীরামকৃষ্ণের কাছেই ক্রমশ চলে আসতে আরম্ভ করলেন। এবং কবে ফরমালি বাড়ি ছেড়ে ঠাকুরের কাছে এলেন আমরা সেইটা জানি না। কিন্তু এইভাবে সুইট ট্রান্সিশন হলো। এবং সুইট বলছি বটে, তার স্ত্রী খুব কষ্ট পেয়েছেন এবং স্ত্রীকে অপূর্ব দেখতে ছিল, খুব সুন্দরী ছিলেন। আ ন্যাচারালি তিনি কষ্ট পেয়েছেন। তাকে আজকে আমরা সকালে যা শুনছি তাতে একদম শেষের দিকে তার প্রসঙ্গ আবার তিনি আবার একটু মানে প্রসঙ্গের মধ্যে আবির্ভূত হবেন। তো ঠাকুর এরকম যোগীন মহারাজকে নিয়ে যাচ্ছেন, তাকে নিয়ে রাখছেন এবং একদিন বলরাম বাবুর বাড়িতে গেছেন। বলরাম বাবুর বাড়িতে গেছেন আরো কয়েকটা জায়গা হয়ে। বলরাম বাবুর বাড়িতে আমি একটু আগে শুনছিলাম যে মেসোর বাড়িতে ২৩ বছর বয়সে গেছেন। তাহলে এই সময় বয়স কত? ওই ২৫-২৬ এরকম কিছু হবে। এগুলো তো লেখা থাকে না ওরমভাবে। তো বলরাম বাবুর বাড়িতে গিয়ে ফস করে আর বলরাম বাবুর বাড়ি মানে ঠাকুর শ্রীরামকৃষ্ণের নিজের জায়গা একেবারে বলরামের ভক্তের সংসার এটা তিনি বলেছেন। গিয়ে সেখানে বাড়ির মায়েদেরকে বলছেন, "ওগো এর আজ খাওয়া হয়নি, একে কিছু খেতে দাও।" আর সে যোগীন মহারাজ রেগে ফেগে গিয়ে, "আপনি মশাই কেন এরকমভাবে বললেন?" বলে, "তুই রোজ" এই সমস্ত এদের মধ্যেকার সেই সম্পর্ক। এবারে ঠাকুরের এক সময়তে পা ফুলতে আরম্ভ করল। পা ফুলতে আরম্ভ করলে কবিরাজ মশাই বললেন যে, "রোজ ২ টো করে লেবু খেতে হবে।" তারপরে একটা জায়গা থেকে লেবু নিয়ে আসা হবে একটা বাগান থেকে। যোগীন মহারাজের উপর সেই দায়িত্ব পড়ল। মানে খুব সানন্দে তিনি ওরকম নিয়ে আসতেন। তারপরে একদিন দেখা গেল যে ঠাকুর লেবু খেতে পারলেন না নিয়ে আসার পর। তো খেয়ে মানে হবে না। তো ওর হচ্ছে ওই যে, "না, খাবো না।" তাহলে খাবো না। তখন খোঁজ এরা সব জানতেন যে কিছু একটা এর মধ্যে ঘটনা আছে। মুখে দিয়ে কেউ যদি না খায় তো সে একরকম যে তেতো হয়ে গেছে বা কিছু। কিন্তু তার আগে মুখেই দিচ্ছেন না। খোঁজ নিয়ে জানা গেল যে সেই বাগানটা যাকে লিজ দেওয়া ছিল তারপর সেটা হস্তান্তর হয়ে গেছে। হস্তান্তর হয়ে গেলে হলো কি আগের মানুষটা রাজি ছিলেন যে ওখান থেকে কেউ একজন লেবু নিয়ে যাবে তার জন্যে। তাই নতুন যার হাতে গেছে তিনি রাজি যদি না হন তাহলে তো ওটা তাকে না বলে নিয়ে আসা হলো তার অনুমতি ছাড়া। শ্রীরামকৃষ্ণ যে সত্যে প্রতিষ্ঠিত সেজন্য অন্যের বাগান থেকে তার না অনুমতি নিয়ে আসা হয়েছে সেখানে এরা চমকে গেছেন। এই যে যোগিন থেকে যোগানন্দ এ কি আর এমনি হয়? তো চমকে গেছেন যে পুরো বডি মাইন্ড কমপ্লেক্স আমরা যেরকমভাবে বলি সেইটা পুরো টিউনড হয়ে আছে সত্যের সঙ্গে যেন খেতে পারলেন না।
আর বোঝাই যায় যে এই যে পা ফুলে যাওয়া, এখন তো হলে কয়েকটা টেস্ট করে ধরে ফেলবে যে কিসের সঙ্গে কি, কিসের জন্য কি হয়েছে। কিন্তু তখনকার দিনে পা ফুলে যাওয়া মানে তো এমনি তো চিকিৎসা ছিলই না বলতে গেলে। এই কবিরাজি দিয়ে যেটুকুনি হতো। তো সেখানে তো এটা ম্যাটার অফ কনসার্ন। কিন্তু সেইখানে শ্রীরামকৃষ্ণ তার মানে বোঝা যায় যে তিনি দেহে বাঁচছেন না, মনে বাঁচছেন এবং সেইজন্যই আমাদের মনে স্থান অধিকার করে নেন। তো সেখানে হচ্ছে যে ওকে পা ফুলবে যা হবে সত্যকে ছাড়ব না। এই ফিজিক্যাল যেখানে কোয়েশ্চেন রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে ইট ইস ট্রুথ অ্যান্ড ট্রুথ অনলি দ্যাট প্রিভেইলস। তো আ আরেকদিনকে যোগিনকে বলেছেন যে কড়া কিনে আনতে। তো কড়া কিনে আনতে বলেছেন। এবারে উনি কিনে নিয়ে এসছেন। ঠাকুর বলছেন, "ঢাল জল।" জল ঢালতে দেখা গেল চড়চড় করে জল পড়ছে। তখন একেবারে ভালো মতো দিয়েছেন। বলছেন, "এই ভক্ত হতে হবে বলে কি বোকা হতে হবে নাকি? এ বে বে তো আর তোর কি মনে হচ্ছে যে ওই যে দোকানদার সে কি ধর্ম করতে বসেছে?" তো তার মানে যোগী মহারাজের তখন যে মাথা নিচু করা অবস্থা সেটা আমরা অনুমান করতে পারি যে ভালো মতো এই সমস্ত হচ্ছে-টচ্ছে। আর বললেন যে যেখানে দোকানদার ফাউ দেয় সেখানে ফাউটাও নিয়ে আসতে হয়। এটা ভাবি যে সত্যি যে আমরা অনেক সময় নিই না। যে ফাও নিই না কেন? ওটা হচ্ছে চক্ষু লজ্জা। যে ফাউটা চাইবো আবার, হ্যাঁ? কিন্তু ঠাকুর দেখাচ্ছেন যে না ওইখানে জাগতিক ব্যাপারে খুব সিরিয়াস থাকতে হবে। আমি শুনেছি ঠাকুরের একজন সন্তান অখণ্ডানন্দজি তিনি সব পাহাড় পর্বতে ঘুরে বেড়িয়েছেন তো, আর সঙ্গে পয়সা-কড়ি প্রায় রাখতেনই না। ওই ভক্তরা কিছু দিল তো ওই পর্যন্ত। ব্যাস তারপর হাত ধুয়ে ফেললেন। এবার কেউ কিছু দিয়েছেন বোধহয় তার থেকে উনি গরমের জামা কিনতে গেছেন। এইবারে গরমের জামা কিনতে গেছেন এবং ঠাকুরের এই শিক্ষা যে যেখানে যা দরাদরি করে সেসবগুলো করে নেবে। উনি করে-টরে নিয়েছেন। নিয়ে এসে গরমের কি ওটা বইতে লেখা নেই বা আমি যার কাছে শুনেছি যে মহারাজ বলেছেন, গরমের কি জামা কিনেছেন জানি না। কিন্তু কিনেছেন একটা কিছু। কিনে-টিনে ওই ঠাকুরের আদেশ মনে আছে বলছেন, "একটু কিছু ফাউ দাও।" তো দোকানদারের তো চোখ কপালে উঠে গেছে। যে উইন্টার গার্মেন্টস এর সঙ্গে আবার ফাউ কি দেবে? কিন্তু কিন্তু এইরকম হচ্ছে যে ঠাকুরের কাছ থেকে ওইরকম ভাবে সব শিক্ষা পেয়েছেন। বি ভেরি কেয়ারফুল। তারপরে যদি দোকানদার একান্ত না দেয় তখন কি আর মারামারি করব? কিন্তু জিজ্ঞেস তো করব একবার। তো এইবারে হচ্ছে এরকম ব্যাপার। তো আ আরেকদিন ঠাকুরের ঘরেতে আ সে আরশোলা। তো ঠাকুর বলছেন, "যা এটাকে বাইরে নিয়ে গিয়ে মেরে ফেলে দে।" ওই যোগীন মশাই কিছুক্ষণ পরে গিয়ে আবার চলে এসছে ভালো মানুষের মতো। ঠাকুর বলছেন, "মেরেছিস?" বলছে, "আগে না মশাই বাইরে ছেড়ে দিয়েছি।" তখনও আবার রাগ করছেন যে না বলে ব্যাখ্যাটা বলছেন যে, "ছোটখাটো ব্যাপারে যদি এখন না শুনিস, পরে নিজের বুদ্ধি প্রয়োগ করতে গিয়ে ঠকে যাবি জীবনে।" এইরকম কথা বলেছেন। এই যে বললেন যে ভক্ত হতে হবে বলে কি বোকা হতে হবে? এটাই যে শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন আমরা নিজেদের মতো করে অনেক সময় ভাবতে পারি যে হ্যাঁ, ভক্ত হবে মানে সে বোকা হবে না। তার ওই জাগতিক দৃষ্টি, জাগতিক বুদ্ধিটা জাগ্রত থাকবে। যাতে কেউ তাকে ঠকিয়ে না নিতে পারে। কিন্তু এইখানটাতে হয়েছে কি যে বোকা না হওয়া মানে কি চালাক হওয়া, বুদ্ধিমান হওয়া। এই যে বাংলায় তো বিভিন্ন শব্দ আছে, ইংরেজিতেও তার প্রতিশব্দ আছে। তাহলে এই চালাক না কি বলব না বুদ্ধিমান বলব। আরেকটা কি শব্দ যেন উঁকি মারছে সেটা হচ্ছে ধূর্ত। এইখানে একটা লক্ষণ রেখা রয়েছে। আমরা নিশ্চয়ই সকলে সহমত হব। যে বোকা নয় মানে সে বুদ্ধিমান হবে। কিন্তু চালাকি বলতে যেটা বোঝায় সেটা নয়, ধূর্ত তো নয়ই। ধূর্ত কিন্তু খুব সে বোকা নয়। কিন্তু ওটা হচ্ছে আরেকটা এক্সট্রিম যেখানে সে অন্যকে ঠকানোর চেষ্টা করছে। হয়তো। সেজন্যই ওই শব্দটা রয়েছে shrewd। তো এইখানে এ বোকা হবে না কিন্তু ওই তাহলে কোনটা ঠিক কিসের দ্বারা গাইডেড হবে? শ্রীরামকৃষ্ণ বলছেন যে সংস্কৃত কথা উদ্ধৃত করেছেন, "সা চাতুরী চাতুরী।" সেই চাতুরীই হচ্ছে চাতুরী যার দ্বারা ভগবানকে পাওয়া যায়। সুতরাং তুমি তোমার নিজের দিকটা বজায় রেখে লোকে না যাতে তোমাকে বলতে পারে যে তুমি ক্যাবলা আছো, বোকা আছো। এইরকম সামাজিক দিক থেকে রক্ষা করে কিন্তু তারপর তোমার মেধা, বুদ্ধি, মনোযোগ সমস্ত কিছু নিয়োগ করবে ঈশ্বরকে পাওয়ার জন্যে। এই জায়গাটা শ্রীরামকৃষ্ণ খুব স্পষ্ট করে দিচ্ছেন। নৌকোয় যাচ্ছিলেন যোগীন মহারাজ আর নৌকোতে লোকেরা সব ঠাকুরের সম্পর্কে ব্যাখ্যা কথা বলছিল যে, "হ্যাঁ, ওখানে একজন আছেন। তিনি নাকি ভালো খান-দান।" লোকের যেরকম হয় আরকি সমালোচনা করছে অনেকে ওখানে। তো এসে যোগীন মহারাজ আবার ঠাকুরকে বলছে যে, "জানেন এরকম বলছে।" ঠাকুর বলছে, "সে কি? তুই সব শুনে চলে এলি? শাস্ত্রে আছে যে গুরু নিন্দা যদি কেউ করে হয় সেই স্থান ত্যাগ করতে হয় নাহলে তার মাথা কেটে ফেলতে হয়। তুই শুনে চলে এলি?" তো এইরকম ভাবে তাকে সতর্ক করে দিচ্ছেন যে অত্যধিক নরম-টরম হলে কিন্তু জীবনে সমস্যায় পড়ে যাবি। আবার সেটা যাতে বাড়াবাড়ি না হয় অন্য সন্তানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারও ওরকম হয়েছিল নৌকোয় লোকে এরকম বলছিল। আর নিরঞ্জন মহারাজ তিনি ওয়েল বিল্ট ছিলেন। তিনি নিয়ে নৌকোটাকে এমন নাড়াতে আরম্ভ করেছিলেন ওই দাঁড়টাকে ধরে যে লোকেদের প্রাণ যায় আরকি। তারা বলছে, "না এসব বলব না আমরা।" ঠাকুর আবার তাকে বারণ করেছিলেন যে, "তুই তো তোর রাগ তো হবে চন্ডালের মতো। তো এতগুলো লোক মরে যেত তো।" তো ফলে ব্যালেন্সড একটা জায়গা। আর যোগীন মহারাজের ক্ষেত্রে আমাদের মনে হয় যে ভাগ্যিস পরে বলেছিলেন। কারণ এই ডিকটামটা যদি আগে জানা থাকতো যে হয় স্থান ত্যাগ করতে হয় তাহলে গঙ্গায় ঝাঁপ মারতে হয়। আর তা না হলে হচ্ছে তাদের মুন্ডু কেটে ফেলতে হয়। এই দুটো এক্সট্রিম ছিল একেবারে। তো পরে শুনেছেন ভালো হয়েছে একদিক দিয়ে। এইবারে যোগীন মহারাজের মনের মধ্যে একটা প্রশ্ন খুব ছিল যে কাম জয় করা যায় কি করে? তো ঠাকুর তাকে বলেছিলেন, "খুব হরিনাম করবি তাহলেই যাবে।" এটা আমরা জানছি কি করে? আমরা জানছি নিশ্চয়ই একমাত্র সোর্স হচ্ছেন মহারাজজি নিজে। তিনি না বললে এটা জানবার উপায় নেই। তো এবং তার জীবনে তার মানে এটা বিপুলভাবে এটা কাজ করেছে। এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন, "খুব হরিনাম করবি, তাহলেই যাবে।" এরা না সমস্ত ওইগুলো জানতেন যে কিসে কি কাজ হয়। কিন্তু এটা কি সকলকে বলেছেন তা আমরা জানি না। কিন্তু এর ক্ষেত্রে বলছেন যে, "খুব হরিনাম করবি তাহলেই যাবে।" এখন কাম ব্যাপারটা কি দরকার না দরকার নয়? তাহলে এই জগতের দিক থেকে যদি দিক থেকে যাই, সৃষ্টির দিক থেকে যে তার কি কোনো উপযোগিতা নেই নাকি? ঠাকুর শ্রীরামকৃষ্ণই বলেছেন যে, বংশধারা যে চলে সেটা ঐজন্যই। কিন্তু যে ছেলে ওই সাইকেল এর বাইরে চলে আসতে চাইছে,
ওটার মধ্যে থাকতে চাইছে না। তার পক্ষে তো ওটা বদরেশন। তো সেখানে তাকে বলছেন যে, "খুব হরিনাম করবি তাহলেই যাবে।" এই যে হরিনাম করার ফলে ভেতরের কামনা চলে যাবে সমস্ত? যাবে, অ্যান্ড ইট হ্যাজ হ্যাপেন্ড। স্বামী বিবেকানন্দ বলছেন কি আম আ অভাবনীয় উক্তি বলছেন, "আমাদের ভেতর যদি সর্বতোভাবে কেউ কামজিৎ থাকে তো সে যোগীন।" স্বামী বিবেকানন্দ এই কথাটা বলছেন। এই খুব ভাবা যায় না যে এই জিনিসটা তিনি বলছেন। তাহলে অন্যদের মধ্যে ছিল নাকি? সেগুলো আমাদের তো বিচার্য নয়, কিন্তু স্বামীজি এরকম বলছেন। এখন এ ও অন্য সাধুদের মধ্যে থাকা মানে কি যে ঠাকুরের ভাব প্রচার হবে, এ হবে, ও হবে, এরকম হয়তো সূক্ষ্ম কিছু থাকতেও পারে। কিন্তু ইনি বলছেন যে সর্বতোভাবে কেউ কামজিৎ থাকে তো সে যোগীন। স্বামী নিরঞ্জনানন্দজির কথা একটু আগে আমরা শুনছিলাম। তিনি যোগীন মহারাজকে বলেছিলেন যে, "যোগীন, তুমি আমাদের মাথার মণি।" এই কথা বলছেন। এবার আ আমরা দক্ষিণেশ্বরেতেই একটু থাকছি। তারপরেই দ্রুত ঠাকুরের সঙ্গে কাশীপুর চলে যাব। দক্ষিণেশ্বরে একদিনকে কি হলো, ওই যে যোগীন মহারাজকে ওই যখন ওরকম চলছে যে বাড়ি থেকে আসা যাওয়া করছেন, তখন একদিনকে ঠাকুর বললেন যে রাত্রে থাকতে। এটা তার ওই কম বয়সী যুবক ভক্তদেরকে মাঝে, মাঝেই বলতেন। তো যোগীন মহারাজ স্টেইড ব্যাক। রাত্রে তারপরে হঠাৎ ঘুম ভেঙে গেছে রাত্রিতে, তখন দেখছেন যে ঠাকুর নেই। যখন ঠাকুর নেই তখন মনের মধ্যে ওই চিন্তাটা হয়েছে যে এই সমস্ত উপদেশ দেন তিনি দিনের বেলায়, আর ওই তো কাছেই নহবত, সেখানে বলতে এই সমস্ত চিন্তাভাবনা হতে মানে সে আর কাঠ হয়ে গেছে। যে একটা মানুষের মন তো পীড়িত হয় এগুলো ভাবতে গেলে। তখন ঠাকুরের ঘর থেকে বেরিয়ে ওই যে বারান্দা, ছোট্ট বারান্দা, উত্তরের বারান্দা, সেইখানে গিয়ে উনি দাঁড়িয়েছেন। মাঝে একজন এসেছিলেন, তিনি আমাকে বললেন যে, আমার থেকে অনেক বয়সে বড়, কিন্তু আমাকে বললেন যে, "আপনি নিয়ে যাবেন মন্দিরে, গিয়ে তার হচ্ছে যে দেখবার এটা হচ্ছে যে কোনটা উত্তরের বারান্দা, কোনটা পূব দিক, কোনটা ইয়ে।" তো উনি বলছেন যে, "আপনারটা শুনেছি, কথামৃততে পড়েছি, সেই কথামৃতের বর্ণনা আপনার কাছে শুনেছি ভিডিওতে, তাই এইখানে একটু দাঁড়িয়ে।" আমি দাঁড়িয়ে সব দেখাচ্ছিলাম যে এই জায়গাটা এই জায়গাটা ওই। তো এটা হচ্ছে মানুষের থাকে একটা যে ওই অ্যাসোসিয়েট করা যে কোনখানটাতে ঠাকুরের চরণ স্পর্শ পড়েছে এবং কোনখানে দাঁড়িয়ে তিনি কি বলেছেন। এখানে যে কথাটা হচ্ছে সেটা খুব ইজি টু ইমাজিন অ্যান্ড লোকেট ইন ওয়ানস মাইন্ড, যে কি বলছেন, ওই ঠাকুরের ঘর থেকে মায়ের ঘরের দিকে যেতে গেলে যে ছোট্ট বারান্দাটি পড়ছে, যেখানে নরেন্দ্রনাথকে তিনি স্তবস্তুতি করেছিলেন, ওই বারান্দাতে যোগীন কাঠ হয়ে দাঁড়িয়ে আছেন, যে তাহলে কি আমার আশঙ্কা কি সত্যি? বুক দর দর করছে। তার মানে বোঝা যাচ্ছে যে যদি আশঙ্কাটা সত্যি হয়, এই ছেলেটা একেবারে ভেতরে ক্রাশড হয়ে যাবে। সেরকম সময় দেখা যাচ্ছে যে নবতের পাশের দিকে যে ছোট্ট লেন মতো রয়েছে, ওইখান দিয়ে ঠাকুর চটি ফটফট করতে আসছেন। উফ বাবা! বাঁচোয়া! তার মানে ওইদিকে গিয়েছিলেন জাউতলায়, টয়লেট-ফয়লেটের কারণে গিয়েছিলেন, ওইখান থেকে আমার ঠাকুর আসছেন। কিন্তু ঠাকুর তো এসে ওই ছেলেকে দেখে ফেলেছেন। তখন তো আর রানী রাসমণির মন্দির-টন্দির ছিল না। তো ওখান থেকে দেখে ফেলেছেন যে ওরকমভাবে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। তারপরেরটা কত মিষ্টি। এসেই মানে হি ওয়াজ কট রেড হ্যান্ডেড একরকম আরকি। ওইভাবে যদি ভাবি যে ওরকম সন্দেহ নিয়ে দাঁড়িয়ে আছেন তো, ঠাকুর এসে তাকে বলছেন, "সাধুকে দিনে দেখবি, রাত্রে দেখবি, তবে বিশ্বাস করবি।" এটা একেবারে ভাবা যায় না? যে I am open to scrutiny, এখন আমাদের বলে না যে RTI, রাইট টু ইনফরমেশন। আরটিআই উচ্চারণ করতে খারাপ লাগে না? একটু সাবধানে উচ্চারণ করতে হয় আরটিআই। তাহলে রাইট টু ইনফরমেশন। আর এই পুরো দৃশ্যটা, এটা যদি টাইটেল হতো, এটা হচ্ছে আর টু আর, রাইট টু রামকৃষ্ণ। এইখানে হচ্ছে যে তিনি বলছেন যে আমাকে ওপেন টু স্ক্রুটিনি যেকোনো সময়। তো এবার সাধুকে দিনে দেখবি, রাত্রে দেখবি, তবে বিশ্বাস করবি। কত অসাধারণ কথা। এবং সেইদিন আর অ্যাকচুয়ালি ঠাকুরের ঘর খোলা থাকতো। আপনাদের হয়তো সকলেরই স্মরণে আসবে যে মাস্টারমশাই ১ম বার যখন দর্শন করতে মানে দক্ষিণেশ্বরে গেছেন, এমনি বাই চান্স গেছেন ভাগ্নের সঙ্গে। তখন এই মন্দির দর্শন করে এসে দেখছেন ঠাকুরের ঘর বন্ধ। বন্ধ, ভেতরে ধুনো দেওয়া হয়েছে। বুঝছেন কি করে? বাইরে থেকে গন্ধ পাওয়া যাচ্ছে। তখন যিনি পরিচারিকা তাকে বলছেন যে, "যাবো?" বলছেন, "যাও না বাবা।" তার মানে হচ্ছে যে দরজাটা জাস্ট ভেজানো আছে। কিন্তু ঢুকে দেখছেন যে শ্রীরামকৃষ্ণ ওরকম ভাবাবস্থায় রয়েছেন, জগন্মাতার চিন্তা করছেন ইত্যাদি। কিন্তু দরজা ওরকম বন্ধ-টন্ধ তার থাকতই না। বলা হয় যে তার ৪ টি দরজাই খোলা থাকতো। আবার যদি একটুখানি আমরা ভাবি অ্যা ব্যাপারটা বুঝে নেওয়ার জন্য, যে একটা হচ্ছে যে গঙ্গা দর্শন করা যায় যেখানটা দিয়ে, আমরা যদি ক্লকওয়াইজ ঘুরি, তাহলে গঙ্গা দর্শন করা যায় যেখান দিয়ে, সেটি হচ্ছে একটি দরজা, যেটাকে বলা হয় পশ্চিমের দরজা। তারপরে হচ্ছে একটু আগে যে দরজার কথা আমরা বলছিলাম, উত্তর দিকের দরজা। তারপরে হচ্ছে উত্তর-পূর্ব দিকের দরজা, যেখান থেকে ওই টানা বারান্দা, যেখান থেকে কুঠি বাড়ি দেখতে পাওয়া যায়। আর ফাইনালি হচ্ছে যে ৪র্থ দরজাটি হচ্ছে মা ভবতারিণী মন্দিরের দিকে যেতে গেলে যে দরজা। এই ৪ টি দরজাই খোলা থাকতো ঠাকুর শ্রীরামকৃষ্ণের। সেই তিনিই বলছেন যে, "সাধুকে দিনে দেখবি, রাত্রে দেখবি, তবে বিশ্বাস করবি।" ওই রাত্রিটাতে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। ঠাকুরের সঙ্গে এসব হলো তো, মনে হয় মানে ভাবতে ভালো লাগে যে ফর দ্যা রেস্ট অফ দ্যা নাইট আর ওর চোখে হয়তো ঘুম ছিল না। মানে একটা রাত্রে জীবন বদলে যেতে পারে কিরকমভাবে, বা একজনের জীবনে সূর্যোদয় হতে পারে কিরকমভাবে, তার এটা একটা দৃষ্টান্ত। এবং ওই রাত্রে তিনি দেখেছিলেন ওই নহবত, এবং নহবতের দোতলায় মা শারদাকে দেখেছিলেন। যতদিন ঠাকুরের জননী চন্দ্রমণি দেবী ছিলেন, ততদিন মা শারদা নিচের ঘরটাতেই ঘাড় গুঁজে থাকতেন। আর পরবর্তীকালে ওপরেও যে খুব একটা খোলামেলা থাকার জায়গা তা নয়, কিন্তু ওপরে গিয়ে শ্রী মা জপ ধ্যান করতেন অনেকটা সময়। আবার এইখানেও করতেন। এখানে মায়ের ঘরেতে, মা যেখানেতে আমরা এখন দেখতে পাই, তার মায়ের যে ডান দিকে, ডান হাতে যে ঘরের যে অংশটা, ছোট্ট প্যাসেজ, ওইখানটাতে সাধারণত তিনি বসে জপ ধ্যান করতেন। আর এই দোতলায়। যোগীন মহারাজজি তার মানে বোঝা যাচ্ছে ঠাকুরের ঘরের বারান্দা থেকেই সম্ভবত দেখে থাকবেন। এবং তিনি দেখলেন যে মা শারদাকে, এবং দেখলেন যে চাঁদের আলোয় মাকে দেখতে পাচ্ছেন, এবং দেখছেন মা সমাধিস্থা। ওইজন্য বলছিলাম এটা রাত না দিন।
নাকি পুরো জীবনটাকে আলোকিত করে দেওয়ার মতো কিছু মুহূর্ত। তা উনি দেখছেন যে চাঁদের আলোয় মা সমাধিস্থ এবং মাকে বোধহয় পুরোপুরি দেখতে পেলেন এই ১ম বার মনে হয়। কারণ শ্রী মা এতই অবগুণ্ঠনবতী থাকতেন কিছুতেই মানে সে হয়তো আ ঘরের দরজার আড়াল থেকে এর আগে কথা হয়ে থেকে থাকবে জানি না আমরা। কিন্তু এই ১ম মাকে দেখছেন বলব না, দর্শন করছেন বলব নাকি আবার দেখছেন এ ব্যাক করব। কারণ ছেলে মাকে দেখছে আরকি। তো সেইরকম জায়গা থেকে আ দেখছেন যে মা চন্দ্রালোকে সমাধিস্থ হয়েছে, চাঁদের আলো গায়ের উপর এসে পড়ছে এবং যোগীন মহারাজের মনে হলো সেটি যে আমরা জানতে পারছি সেটিও নিশ্চয়ই তার শ্রীমুখ থেকেই এসছে। তিনি বুঝলেন যে এই মা সাধারণ মানবী নন। তাহলে ওই চাঁদের আলোয় দেখতে পাচ্ছেন একটা হিউম্যান ফর্ম, ফেমিনিন ফর্ম। কিন্তু তার মনে হচ্ছে যে মা সাধারণ মানবী নন। এইটা যোগীন মহারাজের জীবনের সঙ্গে ওতপ্রোত হয়ে যুক্ত আছে এবং তিনি নিজেও বলেছিলেন যে তিনি বুঝেছিলেন যে সেদিনই বুঝেছিলেন যে ঠাকুর এবং মা দুজনের সম্পর্কেই যে মানুষের প্রতি করুণায় তাঁদের নরশরীর গ্রহণ। আপাতত হাসব্যান্ড অ্যান্ড ওয়াইফ বলে মনে হচ্ছে। আসলে দেব-দেবী তাঁরাই নেমে এসেছেন মানুষের প্রতি করুণায় সেটা সেদিনকে মনে হয়েছিল। এরপরে আমরা কাশীপুরে মহারাজকে পাচ্ছি তিনি খুব জপ ধ্যান করছেন। ঠাকুরের শরীর খারাপ হচ্ছে এবং একটা সময় শ্রী মাকে দেখছি। শ্রী মা তখন এই ছেলেদেরকে খুব করে ইন্সপায়ার করতেন যে যাতে তাদের মন খুব দুঃখের মধ্যে একেবারে ভেঙে না পড়ে। দুঃখে জর্জরিত না হয়ে যায়। তো তিনি কি করেছেন একদিনকে দেখা যাচ্ছে যে মা যোগীন মহারাজকে দিয়ে তার যোগিনকে দিয়ে অন্যদের বলে পাঠাচ্ছেন যে হতাশ না হতে। কি করে মা বলতেন ওগো? ওই বলছেন যে আজকে বুঝলে একটু উনি বেশি খেয়েছেন। তোমরা মন খারাপ করো না। তার মানে এই রোগটা ভালো হয়ে যাবে হয়তো। এইরকম যে অবস্থা সেই টার্মিনাল ডেইজ এ তো সেখানে দেখা যাচ্ছে যে যোগিনের উপরে মা ওরকম ভরসা করছেন। ভায়া মিডিয়া তাকে ব্যবহার করে অন্যদেরকে বলছেন। একদিন ঠাকুর যোগীনকে বলছেন ওই অবস্থাতে একেবারে শেষের দিকে তার লীলা অবসানের যে পাঁজিটা নিয়ে আয় তো। পাঁজিটা নিয়ে আসতে যোগীন মহারাজ অবাক হয়ে গেলেন যে তিনি দেখছেন এবং ৩১শে শ্রাবণ সেই দিনটা পর্যন্ত পড়া হয়েছে। ওই তিথি নক্ষত্র থাকে তো। ৩১শে শ্রাবণ যেই পড়া হয়েছে তখন ঠাকুর বলছেন, "ঠিক আছে রেখে দে।" এবং পরবর্তী ক্ষেত্রে দেখা গেল ৩১শে শ্রাবণ ইংরেজি মতে ১৬ই অগাস্ট 1886 সেই দিন শ্রীরামকৃষ্ণের দেহাবসান হলো। এইটা যোগিনের পক্ষে বিরাট একটা চমকের ব্যাপার ছিল। এরপর একটা সিনের মতো যদি আমরা চলে যাই যে কাশীপুর শ্মশানে যখন শ্রীরামকৃষ্ণের শেষ কৃত্য হচ্ছে, তখন শ্রী মা ডাক ছেড়ে কাঁদছেন আমি জানি। কখনো বলে উঠেছেন যে, "আমার মা কালী গো তুমি আমাকে ছেড়ে কোথায় গেলে?" সেই সময় মা যে কাঁদছেন তখন মাকে সান্ত্বনা দিতে দেখা যাচ্ছে দুজনকে। তাদের মধ্যে একজন শ্রীযুক্ত যোগীন আরেকজন শ্রীযুক্ত বাবুরাম। উত্তরকালে যথাক্রমে যোগানন্দজি ও প্রেমানন্দজি। শ্রীরামকৃষ্ণের দেহাবসানের পর শ্রী মায়ের ভেতরে এত আগুন জ্বলছিল সেই কষ্টের আগুন, বিরহের আগুন যে ভগবান শ্রীরামকৃষ্ণ দেহ রক্ষা করেছেন। পরবর্তীকালে মা বলেছেন যে, "আমার তখন আর থাকার ইচ্ছে ছিল না। কিন্তু ঠাকুর দেখা দিয়ে বললেন যে, তোমার অনেক কাজ বাকি।" তো কিন্তু মায়ের পক্ষে ওইটা reconcile করা খুব মুশকিল। তিনি ঠিক হলো যে শ্রী মা বৃন্দাবনে যাত্রা করবেন এবং সেটি ঠাকুরের দেহ রক্ষার দিন ১৫ র মধ্যেই। It had to be so immediate. আ ব খুব কষ্ট হচ্ছে শ্রী মায়ের। তখন ওই যে বৃন্দাবনে যাবেন আর তখন তো যাতায়াত মানে একটা বড় পার্টি প্রায়। মহিলারা যাচ্ছেন, তাদের সঙ্গে কয়েকজন পুরুষ। আর সব জিনিসপত্র নিয়ে যা হয় যে কোথায় কি পাওয়া যাবে না যাবে। তো সেইটির সঙ্গে যোগীন মহারাজ যাচ্ছেন। এই যে যোগীন মহারাজ মায়ের সঙ্গে যাচ্ছেন, বইতে সব লেখা নেই, সম্ভবও নয়। কিন্তু যা জানা যায় সেটা হচ্ছে যে মায়ের ছায়া সঙ্গী তিনি ছিলেন। ওই যে মার কখন কি দরকার এক্কেবারে মায়ের সঙ্গে মা কলকাতায় তো যোগীন মহারাজ কলকাতায়। মা অন্য কোথাও তীর্থে যাচ্ছেন তো যোগীন মহারাজ তার সঙ্গে যাচ্ছেন। এইরকমভাবে তিনি করেছেন। আ ওইখানে বৃন্দাবনে মা দেখলেন যেটা যোগীন মহারাজও দেখলেন। কিরকম যোগীন মহারাজ দেখলেন পরপর ৩ দিন যে ঠাকুর বলছেন তাকে যে মায়ের কাছে দীক্ষা নিতে। এটা সেই চোখ কষলে দেখবার মতো যে আবার হয় নাকি? যে অবগুণ্ঠনবতী মা। ওই যে তীর্থে যাচ্ছেন মানে কি? যে তার গাড়ি গরুর গাড়ি হয়তো যাচ্ছেন। একরকম জায়গায় যোগীন মহারাজ হয়তো আগে পিছে যাচ্ছেন। কিন্তু মা তো ভীষণ লজ্জাশীলা। তার সাথে তো কথা বলতে পারাই মুশকিল। হয়তো গোলাপ মা কি যোগীন মা তারা বলে দেন মাঝখানে মধ্যস্থ করে সেই মা দীক্ষা দেবেন। যখন এত প্রমিনেন্টলি দেখছেন তখন যোগীন মহারাজ গিয়ে মায়ের কাছে নিবেদন করলেন। মা বললেন, "বাবা আমিও ঐরকম দেখেছি।" বলে ওই বৃন্দাবনে যোগীন মহারাজকে দীক্ষা দিলেন তিনি। এটা এমনি আমরা যারা শুনছি আমরাও যদি ভাবি যে অবগুণ্ঠনবতী মা কাশীপুরে শুধু ঠাকুরের সেবার জন্য ছেলেদের সঙ্গে একটু interact করেছেন যে কোথায় ডাক্তার ভর্তি, উনি কি পথ্য বলে দিয়ে গেলেন, শ্রী মা নীরবে সেই সমস্ত তৈরি করে দেবেন। সেই তিনি কখনো দীক্ষা দিতে পারেন? হয় কখনো এটা? কিন্তু এটা ওই দিব্য আদেশ, দিব্য উপস্থিতি মানে ঠাকুর শ্রীরামকৃষ্ণের উপস্থিতি, তার স্থূল শরীর চলে যাওয়ার পর তার উপস্থিতি এত palpable ওই যে মাকে যে দেখা দিয়েছেন দিয়ে বলছেন, "আমি চলে গেছি নাকি? এ ঘর আর ও ঘর।" সেটি ছাড়াও এই ধরনের ঘটনা খুব প্রমাণ করে যে একদম prominently তিনি উপস্থিত না থাকলে এটা কক্ষনো হতে পারে না যে মা দীক্ষা দিচ্ছেন একটি ছেলেকে আবার, একটি যুবককে মা দীক্ষা দিচ্ছেন। এটা ওই প্রেক্ষাপটে ভাবাই যায় না। সেটা শ্রীরামকৃষ্ণের ওই দর্শনের জন্য এটা হচ্ছে। এবং মা পরে বলতেন, "ছেলে যোগেন হতে আমার দীক্ষা দেওয়া আরম্ভ হয়।" পরে তো দিয়েছেন। পরে যে দিয়েছেন সে তো একেবারে বাঁধ ভাঙা। এবং তখন দেখা যাচ্ছে যে ঠাকুর যে বলছিলেন কাশীপুরে যে, "এ আর এমন কি করেছে তোমাকে ঢের বেশি করতে হবে।" তো সেখানে তো একদম বাঁধ ভেঙে গিয়েছে। বাঁধ ভাঙা মানে একটুখানি আতঙ্কের কথা। যে এই যে বাঁধ ভেঙে গেছে মানে নদীতে বন্যা। আর এখানে বাঁধ ভেঙে গেছে মানে হচ্ছে যে ওই কাকে দেবো না এইরকম যে জায়গাটায় বাঁধটা সেটা ভেঙে গিয়ে ওই অমৃতের বন্যা মানুষের জীবনকে ভাসিয়ে দিয়েছে। তো সেখানে কিন্তু মা ওইটা বলছেন যে, "আচ্ছা ১ম দিয়েছি জানো?" ওইখানে বলছেন ছেলে যোগেন। ছেলে যোগেন কেন বললেন? ওই যোগীন মা হুম, যোগীন্দ্র মোহিনী।
কিন্তু মা তাকে যোগেন বলতেন। এত মিষ্টি ব্যাপার-ট্যাপার আছে একে বোঝা তাহলে একে কি করে বোঝাবো? লোকে বুঝতে পারছে না কার কথা হচ্ছে। তো মা ঐরকম ছেলে যোগেন, মেয়ে যোগেন। তো মেয়ে যোগেন খোঁপা বেঁধে দিয়ে গেছে এরকম বলেছেন। তো এখানে হচ্ছে যে ছেলে যোগেন হতে আমার দীক্ষা দেওয়া আরম্ভ হয় এরকম বলছেন। ঐখান থেকে বৃন্দাবন থেকে যখন ফিরলেন, ফেরবার পর আ সন্ন্যাস গ্রহণ করলেন। এরা তো তখন নিজেরাই নিয়েছেন এবং নাম নিলেন স্বামী যোগানন্দ। তার সম্পর্কে শ্রী, শ্রী মা বলছেন, "যোগীন কৃষ্ণ সখা গান্ডীবী অর্জুন ধর্মরাজ্য সংস্থাপনের জন্য ভগবানের নরলীলার সাথী হয়েছে।" মা ভাবচক্ষে দেখেছেন সেইভাবে তিনি এটি বিবৃত করেছেন। আর আমরা যে বলছিলাম যে মহারাজের মায়ের সঙ্গে গেছেন, কোথায় গেছেন? কামারপুকুর, পুরী, ঘুষুরির ভাড়া বাড়িতে শ্রী, শ্রী মা যখন ছিলেন, নীলাম্বর বাবুর বাড়ি, বাগবাজারের গুদামওয়ালা এক বাড়ি বলে একটা জায়গায় মা ছিলেন। তারপর ১০ এর ২ বোসপাড়া লেন সেখানে গেছেন। মায়ের সঙ্গে থেকেছেন। আমরা বলছিলাম যে কলকাতায় এবং বাইরে। আর মাকে এত ভালোবাসতেন। এই যে মায়ের সঙ্গে যাচ্ছেন না? এই দৃশ্যটাকে যদি আমরা চিন্তা করি, তাহলে মায়ের কত খুঁটিনাটি প্রয়োজন তো হতে পারে। তাই এই যোগীন মহারাজ ওয়াস সিলেক্টেড। তাহলে আবার ভাবছি যে একজন যুবক, হ্যাঁ? একটা যুবক ছেলে যাবে তখনকার দিনে এটা সম্ভব। আবার ছেলেদের কাউকে তো যেতে হবে। তো এই যে যুবক ছেলে যাচ্ছে এর থেকে আমরা অনুমান করতে পারি যে যোগীন মহারাজ দেখতে শুনতে খুব চমৎকার ছিল। কিন্তু উনার অস্তিত্বটাকে যদি ভাবি যে মায়ের কাছে তিনি কে? তিনি মায়ের ছেলে আমরা বলে থাকি। কিন্তু যেভাবে মা তাকে কাছে আসতে দিয়েছেন এবং যোগীন মহারাজের যে ভাবটা আমরা যদি সেটাকে অনুসরণ এবং অনুগমন করি, তাহলে মনে হয় মায়ের ছেলে নয় মায়ের মেয়ে। মায়ের মেয়ে হলে যেরকম হয় সেইরকম একটা কোথাও ভেতরে সত্তা ছিল মনে হয়। সেইজন্য মা অতটা কাছে নিয়েছেন এবং ইনিও মায়ের যখন যেরকম প্রয়োজন সেরকমভাবে পাশে ছায়ার মতো থেকেছেন একেবারেই। একসময় বলছেন, "মা তুমি আমাকে যোগা বলে ডাকবে।" তো এইরকম হচ্ছে তার সম্পর্ক এবং মহারাজকে যারা কিনা ইয়েতে তীর্থ ভ্রমণের জন্য টাকা দিতেন, মহারাজ সেই সমস্ত টাকা জমিয়ে রাখতেন। এটা হচ্ছে ওর ওই মেয়ের লক্ষণ একেবারে। অনেক সময় আগেকার দিনে থাকতো তো শ্বশুরবাড়িতে যা একটুখানি কিছু এটা ওটা বা কেউ এটা কিছু ফেলে দিয়েছে সেটা আলাদা করে রেখেছে। তারপর যখন বাবা এসেছে দেখা করতে তখন তাকে ওইসবগুলো দিয়ে দিল যে, "তুমি এগুলো নিয়ে যাও।" কতকটা সেরকম আরকি যে উনার কাছে যে তীর্থ ভ্রমণের জন্য যে টাকা, সেই সমস্ত টাকা উনি সব জমিয়ে রেখে দিতেন। এবং জমিয়ে রেখে উনার নিজের জন্য যে কিচ্ছু করেননি সে তাতে যে শরীরের যে অবস্থা হয়েছিল সেটা শেষের দিকে আসবে প্রসঙ্গটা খুব শিগগিরই। তো কিন্তু কথা হয়েছে যে উনি ওই টাকা যেগুলো জমিয়ে রেখেছেন কেন? না, আমরা একটু বলতে ভুল করলাম। বোধহয় কি বললাম যে মহারাজকে প্রণামী যেগুলো দেওয়া হয়েছিল, সেই প্রণামীগুলো উনি জমিয়ে রেখেছেন এবং সেটা রেখেছেন শ্রী, শ্রী মা যে তীর্থযাত্রায় যাবেন তখন কাজে লাগবে। ওইজন্য নিজের প্রণামীর টাকা কিছু খরচ করতেন না। শ্রী, শ্রী মা জয়রামবাটিতে যে গেছেন সেখানে জগদ্ধাত্রী পুজো, শ্রী, শ্রী মায়ের জন্মদাত্রী মা শ্যামাসুন্দরী দেবী, তিনি মা জগদ্ধাত্রীর স্বপ্ন দেখেছিলেন, সেই থেকে জগদ্ধাত্রী পুজো হয়েছিল। কিন্তু ওই যে বললাম যে মায়ের মেয়ে ঠিক জায়গাটা খেয়াল রাখা যে যায় বটে মা কিন্তু গিয়ে করেটা কি? ও বাবা! জগদ্ধাত্রী পুজো, মাকে কেউ পুজো করছে সব হলো। কিন্তু তারপর তো পুকুর ঘাটে গিয়ে বাসন মাজতে হচ্ছে। সেইটা খুব খেয়াল রাখতেন। ঐজন্য টাকা জমিয়ে কাঠের যে বাসনপত্র যতদূর পর্যন্ত হয় সেগুলো সব মহারাজ কিনে দিয়েছিলেন যে যাতে মাকে আর বাসন মাজতে না হয়। শ্রী, শ্রী মা নিজে বলছেন যে, "যোগিনের মতো আমাকে কেউ ভালোবাসত না। আমার ভার কি সকলে নিতে পারে? পারত যোগিন আর পারে শরৎ।" স্বামী শারদানন্দজির কথা বলছেন। অন্যত্র বলেছেন যে, "শরৎ আর যোগিন এ দুটি আমার অন্তরঙ্গ।" যখন ফাঁক পেয়েছেন মহারাজজি কিছু তীর্থে গেছেন। বৈদ্যনাথ, গয়াধাম, প্রয়াগ, চিত্রকূট, ওঙ্কারনাথ এইসব জায়গায় গেছেন। কিন্তু খুব বেশি নয়। কিন্তু ওই যে তীর্থে যখন গেছেন তখন এত নিজের উপরে অত্যাচার করেছেন যে শুধু ভগবানের নাম নিয়ে পড়ে থেকেছেন, খাওয়া-দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। এবং রুটি কি হতো যে শুকনো করে তিনি রেখে দিতেন। যে ওইটা যখন খিদে পাবে তখন ওটা জলে ভিজিয়ে খাবো। এই হচ্ছে তার খাদ্য। এর ফলে শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল এবং শেষের দিকে ব্লাড ডিসেন্ট্রি হয়েছিল। তো মাস্টারমশাই যে কথামৃত লিখে-টিখে রাখতেন, সব গোপনে রাখতেন। কিন্তু তাকে ইন্সপায়ার যারা করেছেন তাদের অন্যতম যোগীন মহারাজ যে এটি গ্রন্থাকারে যেন বের করা হয় এবং পরবর্তীকালে মাস্টারমশাইকে নিয়ে গেলেন শ্রী, শ্রী মায়ের কাছে। মাস্টারমশাই একটুখানি পড়ে শোনালেন। মা একেবারে দুহাত তুলে আশীর্বাদ করলেন, চিঠি লিখলেন যে, "বাবা তোমার কাছে সেইসব শুনে মনে হলো যে তিনিই এই কথা বলছেন। তোমার মুখে শুনিয়া মনে হলো যে তিনি এই কথা বলছেন। তিনি এইসব কথা তোমার কাছে রেখেছেন। এখন সেগুলো ছাপিয়ে বার করো, কোনো ভয় নেই।" ১৮৯৫ থেকে ৯৭ এই সময়তে ৩ বছর যে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের মহোৎসব হয়েছে, সেটিতে যোগীন মহারাজ অন্যতম আগ্রহী এবং উৎসাহী এবং কি বলবো ছটফটে উদ্যোক্তা ছিলেন। তিনিই সব অ্যা ছুটোছুটি করে সে খুব ব্যবস্থা করেছেন, অন্যতম ছিলেন। স্বামী বিবেকানন্দ ১৮৯৭ তে যখন ভারতবর্ষে ফিরছেন তখন জাহাজ ঘাটে তাকে অভ্যর্থনা জানানোর জন্য যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে পাচ্ছি যোগীন মহারাজকে। এর আগে স্বামী অভেদানন্দজির সঙ্গে মিলে টাউন হলে তিনি একটা সভা করেছেন যেখানে স্বামীজির কাজের স্বীকৃতি স্বরূপ সব কথাবার্তা হয়েছে। আ তিনি বলছেন যে বিবেকানন্দ সম্পর্কে যে নরেন নরঋষির অবতার। নরেনের মধ্যে ঋষি তাহলে আমরা যোগীন মহারাজের সঙ্গে ঠাকুরের সম্পর্ক, মায়ের সম্পর্ক শুনলাম। সম্পর্ক মানে এগুলো একেকটা আলাদা করে একেকটা আ মহাকাব্য। স্বামীজি সম্পর্কে তিনি বলছেন, "নরেন নরঋষির অবতার। নরেনের মধ্যে ঋষির বেদজ্ঞান, শঙ্করের ত্যাগ, বুদ্ধের হৃদয়, শুকদেবের মায়ারাহিত্য ও ব্রহ্মজ্ঞানের পূর্ণ বিকাশ একসঙ্গে রয়েছে।"
আ যোগানন্দজি মহারাজকে অফিসিয়াল পোস্ট দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ যে রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন যখন বলরাম মন্দিরের প্রতিষ্ঠা করলেন ১লা মে ১৮৯৭ এবং তারপরে দেখা যায় উনি ইনিশিয়ালি স্বামীজিকে জিজ্ঞেস করেছিলেন যে, "এইসবগুলো যে হচ্ছে বিদেশিভাবে" তখন স্বামীজি সব বুঝিয়েছিলেন যে, "ঠাকুর আমার ভেতর দিয়ে এইভাবেই কাজ করছেন রে, তোরা সব সঙ্গে থাক।" তার স্বামীজি ওকে পোস্ট দিয়েছিলেন এবং দেখা গেল রামকৃষ্ণ মিশনের বিভিন্ন অধিবেশনে তিনি যোগ দিয়েছেন এবং সভাপতিত্ব করেছেন যোগীন মহারাজ। গিরিশচন্দ্র ঘোষের বাড়িতে নিয়মিতভাবে ভক্তদের মধ্যে শাস্ত্র চর্চা করেছেন। এরপর যখন কিনা ওই বেলুড় মঠ স্থাপিত হচ্ছে এবং বেলুড় মঠের জমি-টমি দেখে ফাইনালাইজড হচ্ছে তখন স্বামীজির শরীরটা খারাপ। তা উনি তার এই প্রিয় ভাই যোগীনকে পাঠালেন যে সে গিয়ে যেন দেখে আসে যে জমিটি কেমন বেলুড় মঠের যে জমিটার কথা ভাবা হচ্ছে। আম তো আমরা বলছিলাম ভাই ১৮৬১ তে জন্ম তো ২ বছরের বড় আসলে স্বামীজির থেকে। কিন্তু স্বামীজির কাছে সবাই ছোট্টটি হয়ে থাকতেন আরকি। তো আ যে ব্যক্তিত্ব উনার তা এবারে কি হয়েছে যে যোগীন মহারাজকে তিনি বললেন যে ওইটি দেখে আসতে। তা মহারাজ দেখে এসে বললেন, "ফলাও জমি সুন্দর। তুমি একবার দেখে এসো।" তো স্বামীজি বললেন, "আমি আর যাব না। তুই দেখে এসেছিস মানে ব্যাস।" বলে ফাইনাল করা হলো। যোগীন মহারাজের যে দেহাবসান সেটি হচ্ছে বোসপাড়া লেনের যে বাড়ি সেইখানে শেষ শয্যা। এবং আমি দুবাইয়ের কথা বলছিলাম সেই ভদ্রমহিলার ভদ্রমহিলার কথা বলছিলাম যে ঠাকুরের সন্তানদের মধ্যে ১ম দেহত্যাগের কথা যেটা তিনি হিস্টোরিক্যালি একদম ঠিক জিনিসই বলেছেন। তো ওই যে ওটা হলো অত কম বয়সে তো তখন আ ৩৮ বছর বয়সে। ৩৮ বছর বয়সে যে তার দেহাবসান সেইটে যখন মানে ওই যে অবস্থা তখন কেউ মানে নিতে পারছেন না আরকি। ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। তো স্বামীজি একটা চিঠিতে লিখলেন, "যোগেনের চিকিৎসার যেন কোন ত্রুটি না হয়, আসল ভেঙেও টাকা খরচা করিবে।" এই কথা বললেন। এই স্বামীজি খুব কমই বলেছেন যে প্রিন্সিপালটা আছে উনি যে বলতেন শাগের কড়ি মাছে দেবে না এই সমস্ত কত রকম করেছেন। এখানে বলছেন দরকার হলে আসল ভেঙেও টাকা খরচা করবে। আর তারপরে ওই ডেথ বেডে গিয়ে স্বামীজি বলছেন যোগীন মহারাজকে যে, "যোগীন তুই বেঁচে ওঠ, আমি মরি।" এইটি স্বামীজি বলেছেন। শ্রী মা খুব করে ধরলেন যে এই অবস্থাতে তার স্ত্রীকে ডেকে আনতে। তা যোগীন মহারাজ কিছুতেই রাজি ছিলেন না। তার মানে কি জীবন এরা যাপন করেছেন আমরা সেই নেপথ্য কাহিনীগুলো স্মরণ করতে পারি মাত্র। তো কিছুতেই রাজি নন কিন্তু শ্রী মা যখন বুঝতে পারছেন যে আ শেষ সময় আসন্ন ডেজ আর নাম্বারড তখন বলতে স্ত্রীকে ডেকে আনা হলো। তিনি মহারাজকে দর্শন করলেন। আর সারপ্রাইজিংলি মা-বাবাকে নিয়ে আসা হলো। তাহলে আমরা বুঝতে পারি যে কত দুঃখের সেই সময়। কিন্তু মা-বাবা যখন এসছেন তখন যোগীন মহারাজ তাদেরকে বলছেন, "আমি আশীর্বাদ করি তোমাদের ভক্তি লাভ হোক।" ওই যে ইনার পারসন কতদূর ট্রান্সফর্মড হয়ে গেলে এই জিনিসটা হতে পারে যে নিজের মা-বাবাকে বলছেন, "আমি আশীর্বাদ করি।" ও আর কি বাহ! ওই অবস্থাতে বলছেন যখন বুঝতে পারছেন যে শরীর থাকবে না। শরীর থাকবে না এগুলো পোশাকি শব্দ। কিন্তু যে কিনা মৃত্যুর খটখটানি দরজায় শুনতে পাচ্ছে, সে কি করে এটা বলতে পারে? ওইজন্য বলছিলাম যে এদের শারীরিক ব্যাপারগুলো ওইজন্য বলে দেহাবসান যে শরীরটা শেষ হয়ে গেল। কিন্তু ভেতরেরটা সেটা আরো শক্তিশালী রূপে জগতে পরিব্যাপ্ত হয়ে যাচ্ছে। তো ওখানে দেখছি যে মাকে বলছেন মা-বাবাকে যে আমি আশীর্বাদ করি তোমাদের ভক্তি লাভ হোক। স্বামী শিবানন্দজি মুখে কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলছেন, "যোগীন ঠাকুরকে মনে আছে তো শেষ সময়?" শিবানন্দজি কত বড় এদের থেকে। তো বলছেন, "যোগীন ঠাকুরকে মনে আছে তো?" মানে যাকে নিয়ে এদের সবকিছু সেই জায়গাটা। তখন যোগীন মহারাজ ধীরে, ধীরে কিন্তু স্পষ্টভাবে বলছেন, "আরো খুব বেশি মনে আছে, আরো বেশি, আরো বেশি।" এটা অপূর্ব জীবন না? আ সেই ৩৮ বছরে দেহত্যাগ করলেন। তখন শ্রী মা বলছেন যে একজন গিয়ে দেখেছেন যে ঠাকুরের ছবির সামনে দাঁড়িয়ে শ্রী মা বলছেন ঠাকুরের দিকে তাকিয়ে গলা কান্নায় ভেজা, "ঠাকুর তুমি নিলে?" এই কথা বলছেন মা। এইখান পর্যন্তই মহারাজের পূর্ণ জীবন। ঠাকুরের সম্পর্কে কথামৃতকার শ্রীমা বলছেন এক জায়গায়, এর মধ্যে হাসির কথাও আছে। শ্রীমা বলছেন যে শ্রী ঠাকুর বলতেন, "শাক-ভাত দুটি মুখে দিয়ে সারাদিন শ্রী ভগবানের নাম করো।" সামান্যতে সন্তুষ্ট থেকে তাঁর ভজন করা যতদিন শরীর থাকে। এটা মাস্টারমশাই বলছেন। সামান্যতে সন্তুষ্ট থেকে তাঁর ভজন করা যতদিন শরীর থাকে। এর সঙ্গে দেখবেন যোগীন মহারাজের জীবনে খুব মিল আছে। একবার কামারপুকুরে ঠাকুরদের বাড়ি লাহা বাবুরা মেরামত করছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের যে বাড়ি। খুব নকশা-ফকশা করে দরজা সব তৈরি হচ্ছিল। ঠাকুর দেখে বললেন, "ও কি করছো? অতর দরকার কি? শেয়াল না ঢোকে এমনতর করে দাও।" তখন মাস্টারমশাই বলছেন, "এ দৃষ্টি কার আছে?" ওই যে প্লেন অ্যান্ড সিম্পল লাইফ। ঠাকুর ওইসব ওই ব্লু প্রিন্ট দেখেছেন আরকি। দেখে বলছেন, "শিয়াল-টিয়াল ঢুকতে না পারে এরকম করে দাও।" তারপর মাস্টারমশাই বলছেন, নিজের জীবন দিয়ে মনুষ্য জীবনের সকল সমস্যার সমাধান করে গেছেন তিনি। সিম্পল আহার-বিহার হলেই হলো। একটু শাক-ভাত খাওয়া আর বাকি সময় রাম, রাম করা। বলতেন কিনা, ব্রাহ্মণের বিধবা ছিল আমার আদর্শ। একটি কুটির থাকবে আর শাক-ভাত লাগাবে। ওই শাক আর ভাত খাওয়া আর সর্বদা ঈশ্বরের নাম করা। এইটা শ্রীরামকৃষ্ণের একটা অদ্ভুত ইচ্ছে। একটা অদ্ভুত ইচ্ছে যে ব্রাহ্মণের বিধবা। তাহলে হঠাৎ বিধবার প্রসঙ্গ এলো কেন? ওই যে সমাজ তার কাছ থেকে আলাদা করে আর কিছু দাবি করে না যে সে তার মতো থাকুক। আর সে কি করছে? একটু কুটির থাকবে আর শাক-ভাত লাগাবে। তার মানে একদম সাধারণ জীবন। বিলাসের কথা ভাবতেই পারছি না। তাহলে এটা কোন ধরনের মানুষের সঙ্গে মেলানো যায়? ব্রাহ্মণের বিধবা। তার মানে বাকি জীবনটা তাহলে বিধবার জীবন কষ্টের হতো। কিন্তু শ্রীরামকৃষ্ণ পুরুষ শরীরে ওই জায়গাটাতে সিমিলারিটি আনছেন যে তাকে নিয়ে সমাজ টানাটানি করে না। তাকে ছেড়ে দিয়েছে। এইবার সেই যে জীবন এবং সেখানে যদি ঈশ্বরময় হয় তাহলে কি চমৎকার হয়। ওই শাক আর ভাত খাওয়া আর সর্বদা ঈশ্বরের নাম করা।
এই যে ব্রাহ্মণের বিধবা এর অদ্ভুত রকমের জায়গা শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন, এর সঙ্গে আপনারা ভেবে দেখবেন যোগীন মহারাজের জীবনের খুব মিল আছে। যে তিনি ওই যে শ্রী, শ্রী মায়ের সঙ্গে ঘুরছেন, নিজের মনে নাম জপ করছেন, রুটি শুকিয়ে রাখছেন, যে খাওয়া-দাওয়ার প্রতি কোনো চিন্তা ভাবনা নেই। পুরো জীবনটা ঈশ্বরের প্রতি নিবেদিত রয়েছে। এইটা যোগীন মহারাজের আমরা বলছিলাম যে লাউড নয়, খুব নীরব নিভৃত একটি জীবনের মতো, সেইটা যোগীন মহারাজের জীবন ঐরকম। অন্যভাবে বলতে গেলে ধূপের সুগন্ধের মতো। সেটাও লাউড নয়। কিন্তু ধূপ কি হয়? পুড়ে যায়। তারপরে আর কিছু সুগন্ধ-টুগন্ধ থাকে না। কিন্তু শ্রী, শ্রী মা বলছেন যে চন্দন ঘষতে, ঘষতে ঘ্রাণ বের হয়। এই যে চন্দন ঘষতে, ঘষতে ঘ্রাণ বের হয়, এটা চমৎকার। এদের এই যোগীন মহারাজের মতো কি বলবো মানুষ, সাধক, ঈশ্বরকোটি, এদের অন্তরঙ্গ পার্ষদ, এদের জীবনটা হচ্ছে ঐরকম আরকি যে এর যে সুবাস সেটা খুব সাইলেন্ট, নট এট অল লাউড, নট এট অল অফেন্সিভ, নট এট অল অ্যাগ্রেসিভ, শান্ত জীবন। আর ওই শ্রী, শ্রী মাকে যদি এর মধ্যে আমাদের এখান থেকে নিয়ে আসি, তার চরণ স্পর্শ করে ভাবতে ইচ্ছে করে যে মা যেমন বলছেন যে চন্দন চন্দনের মতো আছে, কিন্তু চন্দন যদি ঘষো বাটিতে তখন সুগন্ধ বের হবে। তো থ্যাংকস টু তপনবাবু অ্যান্ড আদার্স, এই যে আমরা এই জীবনের মধ্যে থাকতে পারছি মানে হচ্ছে চন্দন ঘষার মতো। এটা করলে সেই সুগন্ধ আমাদের জীবনকে মন প্রাণ সহ ভরিয়ে দিচ্ছে। ধন্যবাদ।